নমস্কার, কণ্ঠস্বরে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। অসমে আমরা কণ্ঠস্বরে এবার বিষয় হচ্ছে যে হিন্দু বাংলাদেশিদের উপর যে নির্যাতন চলছে বাংলাদেশে, সেই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ এবং বিশ্লেষক অভিজিৎ মজুমদার। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অভিজিৎ বাবু, যেই ভারত পূর্ব পাকিস্তান থেকে যাকে স্বাধীন করার লড়াই লড়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের ৭১-এর মুক্তিযুদ্ধের যেই সেই স্পিরিট নিয়ে তৈরি হয়েছিল এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ সেখানে যেই হিন্দুর সংখ্যা ২৭ ছিল, সেখানে ক্রমে ৮% এবং তার যে ক্রমবর্ধমান যে বর্তমান হাসিনা সরকারের পদত্যাগ বা হাসিনা সরকারের অন্তর্ধানের পর যে পরবর্তী যে পরিস্থিতি, আপনি বাংলাদেশ সরেজমিন ঘুরে এসছেন, আপনি দেখে এসছেন, আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় যান, তো এই যে বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে আপনি যদি একটু আলোকপাত করেন। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি আজকে হিন্দুদের পরিস্থিতি সত্যি খুবই খারাপ। আর বাংলাদেশ তো ভারতের অঙ্গরাজ্য, ভারতের মধ্যে ছিল। সেই বাংলাদেশ যখন স্বাধীন হলো, ৭১-এ মুক্তিযোদ্ধাদের কি যেভাবে অপমান করলো, আজ যদি শেখ হাসিনা গভর্নমেন্ট যে ছেড়ে চলে এসছে, আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স টোটালি ফেল। ইন্টেলিজেন্স যদি ঠিক থাকতো তাহলে রিপোর্ট কিসের জন্য দেওয়া হলো না? আজকে যে হিন্দুরা শয়ে শয়ে মারা পড়ছে, হাজার হাজার হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আজকে যে ইস্কন মন্দিরের ওপর অত্যাচার হচ্ছে, তার জন্যে যেরকম এই সরকার দায়ী, ঠিক সেই রকম আমাদের ভারতবর্ষের যে ভারতবর্ষের সরকারকে আরও বেশি করে এটা যাতে বন্ধ করা যায়। আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের নিজস্ব অনেক বিভাগ আছে। বাংলাদেশে যদি প্রয়োজন হলে আমরা যদি তাদের ফান্ড দিতে পারি, আমরা যদি তাদের সাহায্য করতে পারি, তাহলে বাংলাদেশে আজকে হিন্দুদের এইভাবে মারছে, আমাদের গভর্নমেন্ট কেন চুপ? আজকে প্রধানমন্ত্রী কিসের জন্যে আজকে একটা প্রেস কনফারেন্স বা সামনে এসে এর নিন্দা করছে না? এটা নিন্দা করতে হবে। এটা আমাদের হিন্দুদের একটাই তো জায়গা আছে যেখানে নাকি হিন্দুদের এভাবে মারছে, যেখানে নাকি বাংলা ভাষায় কথা বলে বাঙালি হিন্দু, সেই জায়গায় কিসের জন্য এরকম অবস্থা হচ্ছে? এর জন্যে আমাদের ভারতবর্ষকে যেরকম নাকি আপনার রাশিয়া এই ওদের অঙ্গরাজ্যকে করার জন্য যেরকমভাবে যুদ্ধ ডিক্লেয়ার করেছিল, আমি যুদ্ধ ডিক্লেয়ার করতে বলছি না, কিন্তু অবিলম্বে যুদ্ধের মতো পরিস্থিতি করে ভয় দেখিয়ে যে কোনোভাবে হিন্দুদের প্রোটেকশন দিতে হবে। আজকে যদি বাংলাদেশের ভিসা বন্ধ করে, সেই ভিসার মধ্যে কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকে যদি হিন্দুরা ওইখানে মার খেয়ে ভারতবর্ষে আসতে চাইছে অথচ তাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, তাহলে তো হিন্দুদেরই লোকসান হচ্ছে। তারা যাবে কোথায়? বাংলাদেশ তো আমাদের মধ্যেই ছিল। আজকে আপনার ঢাকা বলুন বা অন্যান্য জায়গা বলুন, যেখানে সিলেট হয়েছে, এপাশে ঢাকা ও তাদের রাজধানী হয়েছে, তাতে হাজার হাজার শয়ে শয়ে হিন্দু বাঙালি মানুষ আছে। তাদের প্রোটেকশন কই? বাঙালিদের জন্যে বা আমাদের হিন্দুদের জন্যে যদি এই সরকার কথা না বলে, কারা কথা বলবে? আজকে শুধু ডায়লগ দিলে হবে না, আমরা হিন্দুদের সঙ্গে আছি, হিন্দুদের সঙ্গে আছি, তোমরা দেখাও, তোমাদের এটা সময়। এখন কোনো রকম রাজনীতি করলে হবে না। রাজনীতি অনেক হয়েছে, এখন আমাদের স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করতে হবে, ওদের বাউন্ড করতে হবে, যাতে নাকি এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়। আর যদি এটা না করতে পারে, ২৭ থেকে ৮% হয়েছে, এখন হয়তো 1%ও হিন্দু ওইখানে থাকতে চাইবে না। এর জন্যে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন যে পাকিস্তানের যে আইএসআই, তাদের মদত আছে। এই তাদের আইএসআইয়ের মদতেই কিন্তু এই ধরনের স্থিতি তৈরি হচ্ছে। আমরা যদি আজকে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রকে যদি রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু মনে রাখবেন একদিন ভারতবর্ষ এর জন্যে অনেকভাবে পিছিয়ে যাবে এবং ভারতবর্ষের ওপর একটা পাকিস্তানের একটা অ্যাটাক করার একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সুতরাং সজাগ হতে হবে, হিন্দুদের বাঁচাতে হবে, ওইখানে শান্তি ফেরাতে হবে।
আপনাকে শান্তি চুক্তি আছে, শান্তি চুক্তি যদি ইউএনআই আপনাদের কথা বলতে লাগে, ভারতবর্ষ ইনিশিয়েটিভ নিয়ে তার কথা বলতে হবে, যে করেই হোক বন্ধ করতে হবে। কোনো রাজনীতি করলে হবে না, কোনো রাজনীতি দল যেন এই স্পর্শকাতর বিষয়টা নিয়ে যাতে রাজনীতি না করে। ইউনূস সরকার চাইছে যে কোনোভাবে যদি দাঙ্গা লাগিয়ে কোনো কিছু করে যদি আমি ইলেকশনটা না করাতে পারি, তাহলে কিন্তু আমি আমার নিজের স্বার্থ, আমার সরকার বেঁচে থাকবে। আর ওইখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মৌলবাদীরা একদম উঠে পড়ে লেগেছে যাতে বাংলাদেশে পুরো মৌলবাদীদের কন্ট্রোল হয়। আর ইউনূস আজকে রাষ্ট্রপতি হওয়ার পরে, একটা শান্তি নোবেল পাওয়ার পরে উনি যেভাবে কাজ করছে, এটা কোনোদিন মানা যায় না। ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে এর প্রোটেস্ট করে ইউনিসের যে শান্তি নোবেল, সেই নোবেল ইমিডিয়েট রিটার্ন করে নিতে লাগে। আর ইউনিসেফকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে ওনারও কিন্তু শ্বশুরবাড়ি বর্ধমানে, পশ্চিমবঙ্গে ওনার শ্বশুরবাড়ি হওয়ার পরেও উনি যেভাবে হিন্দুদের ওপর টর্চার করছে, যেভাবে মৌলবাদীদের সাপোর্ট করছে, যেভাবে উকিলদের দাঁড়াতে দিচ্ছে না, উকিলদের মেরে ফেলছে, উকিলদের হত্যা করছে, তাকে জামিন নিতে দিচ্ছে না, এর জন্যে কিন্তু পুরো ওইখানে কোনো রকম ওইখানে সিভিল রাইট লেগে গেছে, কোনো রকম তার অধিকার নেই। এটা কিন্তু বিশ্বে তুলে ধরতে হবে। আজকে সমগ্র বিশ্বের যারা শান্তি চুক্তি, যারা শান্তি নিয়ে কথা বলে, সবার সঙ্গে পরামর্শ করে যেভাবেই হোক এটাকে বন্ধ করতে হবে। আর এটা একমাত্র বন্ধ করতে পারে ভারতবর্ষ, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া। উনি যাতে যেভাবেই হোক এই বিষয়টাকে বন্ধ করুক। আমরা হিন্দুরা, আমরা বাঙালিরা আক্রান্ত হচ্ছি, সহ্যের সীমা থাকে। পশ্চিমবঙ্গের বাঙালিরা, আসামের বাঙালিরা কিন্তু ফুঁসছে এখন যে আমাদের রক্ষা করুন, রক্ষা করুন বারবার বলছে। এরপরে কিন্তু আমাদের বর্ডারেও একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং তার জন্যে আমাদের গভর্নমেন্টও দায়ী থাকবে। না, শুধু যে হিন্দুরাই ওখানে আক্রান্ত হচ্ছে তা না, যারা আওয়ামী লীগ করেছিল বা ছাত্রলীগ করেছিল তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমরা আসামে যে বা আপনার আসামে বা মণিপুরে বা মিজোরামে বা আপনার কি বলে ত্রিপুরাতে যে অনুপ্রবেশগুলো ঘটছে, তার মধ্যে কিন্তু হিন্দুর সংখ্যা খুবই নগণ্য। দেখা যাচ্ছে মুসলিমরা আসছে। আর তাছাড়াও একটা বিষয় আপনি বলেছেন যে ভারত সরকার হস্তক্ষেপ করতে পারে, তবে ভারত সরকার চাইছে না যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে হস্তক্ষেপ করুক তার ভেতরের বিষয়ে, ইন্টারনাল বিষয়ে। যেমন আপনার কি মনে হচ্ছে যে এখন একটা স্বাধীন বাংলাদেশ হয়ে আছে? ভারত সরকার কেন সারা পৃথিবীর, আপনি দেখেছেন যে ব্রিটিশ পার্লামেন্টেও এই ইসকনের অ্যারেস্ট করা নিয়ে ওইখানে বক্তব্য রেখেছে। আমাদের পার্লামেন্টে কিসের জন্য বক্তব্য রাখছে না আমাদের প্রধানমন্ত্রী? কেন এর ওপরে ভাষণ দিচ্ছে না? তার ওপরে যে মানছি যে আওয়ামী লীগের সদস্যদেরও অ্যাটাক করা হচ্ছে, বহু সদস্য এখানে আছে, কিন্তু আজকে যে একটা সুন্দর একটা গভর্নমেন্ট, 6 মাস আগে একটা গভর্নমেন্ট, 6 মাস পরে যে আজকে শেখ হাসিনাকে ভারতে ফিরে আসতে হলো, তাদের দেশটাকে পরিত্যাগ করতে হলো, আমাদের ইন্টেলিজেন্স, তাদের ইন্টেলিজেন্স তো বাদ দিন, আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স তাহলে সম্পূর্ণভাবে ফেল হয়েছে। আর ভারতবর্ষের কাছে সাহায্য যদি নাও চাইতো, তো ভারতবর্ষের ইন্টেলিজেন্স এই সময়, আজকে যদি প্রণব মুখার্জি থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতে দিত না। আজকে কিন্তু আমাদের সেই সময় দেখিয়ে দিতে লাগছিল না, বাংলাদেশ মানেই ভারতবর্ষের অঙ্গরাজ্যের মতো, বাংলাদেশকে সাপোর্ট করা আমাদের ডিউটি। আর এই যে সাপোর্টটা করেনি, এই কারণেই আজকে হিন্দুদের সঙ্গে সঙ্গে, বাঙালি হিন্দুদের সঙ্গে সঙ্গে যারা আওয়ামী লীগ করছে তাদের সদস্যদের ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। সেখানে বলা হচ্ছে যার মামার বাড়ি ভারতে সে চলে যা বাংলাদেশ, সে চলে যা ভারতে, হ্যাঁ, যার মামার বাড়ি ভারতে সে চলে যা ভারতে, সেটা স্লোগান উঠেছিল। এবং সেই পরিবর্তনকামী যে যুব সমাজ বা ছাত্র শক্তি যারা এগিয়ে এসেছিল, তারা কিন্তু একটা শান্তির সহাবস্থান গড়ে তুলে অন্যায়ের প্রতিবাদ চেয়ে তারা কিন্তু সেই দিন ক্ষমতা দখলের জন্য ইউনিসকে প্রধান করে তারা ক্ষমতায় আসলো। কিন্তু ভারত
সেখানে কি করে জুড়ালো? ভারতের বিরুদ্ধে, ভারত বিরোধী, মানে 1971 সালে ভারত তোমাকে স্বাধীন করেছিল পাকিস্তান থেকে, তারই কি ফল, তারই কি মাসুল দিতে হচ্ছে ভারতকে? তার জন্য আজকে 71-এর পরে, আজকে এতটা বছর পরে তোমরা আজকে ভারত বিরোধী অবস্থান নিচ্ছ। কেন তোমরা চীন বিরোধী অবস্থান নিচ্ছ না? কেন পাকিস্তান বিরোধী অবস্থান নিচ্ছ না? পাকিস্তান তো তোমাদের মাতৃভাষাকে শেষ করে দিতে চাইছিল। আমরা তোমাদেরকে মাতৃভাষা দিয়েছি, তোমাদের মায়ের দুধ দিয়েছি। আমরা ভারত তোমাদেরকে স্বাধীন করিয়ে, আমরা ভারত সরকার 5 থেকে 10 বছর আমরা 5 থেকে 10% ট্যাক্স প্রতিটা জিনিসের বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা দিয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন তারা ভারত বিরোধী, এই কেন এই অবস্থান, ভারত বিরোধী অবস্থান কেন তাদের এই আন্দোলনের পরবর্তীতে? পাকিস্তানে এই যে ইউনিস গভর্নমেন্ট এসছে এবং এই যে ছাত্ররা যারা এসছে, আপনি একটুখানি যদি ভেতরে যান, আমি নিজে ঢাকা শহরে 1 মাস আগেই গেছিলাম, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওখানে একটা প্যারালাল মৌলবাদী শক্তি এবং পাকিস্তানের মদতে এটা গভর্নমেন্ট চলছে, এবং এই গভর্নমেন্টটাকে ইউনিসের ওপর দিয়ে ওনাকে একটা শিখণ্ডী বানিয়ে ছাত্ররা যা বলছে বা মৌলবাদীরা যা বলছে সেই ধরনের একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছে। আজকে আপনি দেখেছেন যে 5 দিন আগে একটা হাইকোর্টের রায়ের পরে খালেদা জিয়ার ছেলে তারিক এবং আরও যারা কেসে বন্দী ছিল তাদের মুক্তি করে দিয়েছে। এখন আজকে যদি আমি যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখে আসলাম, আজকে যদি বাংলাদেশে ইলেকশন হয় তাহলে অনেক পরিবর্তন হয়ে যাবে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, শান্তি এসে যাবে, অনেক কিছু। আজকে তো আমার মনে হয় ইউনিস তার নিজের জন্যে সে যাতে ইলেকশন না করে নিজে থাকতে চায়, তার জন্যে এরকম হিন্দুদের বা আওয়ামী লীগের সদস্যদের মেরে ধরে দেখাতে চাইছে যে আমাদের দেশে এখনও ইলেকশনের পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এই ক্ষুদ্র বুদ্ধি বা ক্ষুদ্র বিবেচনার জন্যে যদি একটা দেশ ধ্বংস হয়, তখন তো সারা পৃথিবীকে এগিয়ে আসতে হবে। আমাদের সেই সোনার বাংলা লাগবে। আমাদের ভারতবর্ষ বলুন বা পারিপার্শ্বিক, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি দেখবেন যে আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলছি না, কিন্তু আজকে আমাদের সরকার আসার পরে আমাদের যে বৈদেশিক নীতি, সেই বৈদেশিক নীতি কিন্তু কোনো জায়গাতে, আপনি দেখুন শ্রীলঙ্কা, আমাদের যে পারিপার্শ্বিক ইয়েগুলো ছিল, দেশগুলো ছিল, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক অতটা ভালো নেই। আজকে নেপালের সঙ্গে ভালো নেই, আজকে বাংলাদেশের সঙ্গে তলানিতে চলে গেছে। আজকে যারা সার্ক কান্ট্রি তাদের সঙ্গে সেই ধরনের রিলেশন নেই। আজকে আমাদের বাংলাদেশকে যদি রক্ষা করতে লাগে তাহলে আমাদের একটু শক্ত ডিসিশন নিতে লাগবে। আমি জানি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অত্যন্ত চতুর এবং অত্যন্ত বুদ্ধিমান এবং আস্তে আস্তে ডিসিশন নেয়, কিন্তু এনাফ ইজ এনাফ। এখন কিন্তু ওনাকে ডিসিশন নিতেই হবে। আজকে আমরা বাঙালিরা বলুন এবং বাংলাদেশের যারা অ্যাটাকিং নাগরিক বলুন, সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে আছে। এখন ওনাকেই আমাদের ভারতবর্ষ, এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। উনি যদি রক্ষা না করতে পারে, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। আর বাংলাদেশ যদি একবার মৌলবাদীদের হাতে চলে যায়, বাংলাদেশ যদি একবার আইএসআইয়ের হাতে চলে যায়, তাহলে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষ। কারণ পাকিস্তান আজকে যেভাবে উগ্রপন্থী পাঠাচ্ছে, যেভাবে অ্যাটাক করছে, যেভাবে চেষ্টা করছে যে আমাদের দেশে উন্নতি লাগে না, শুধু ভারতবর্ষকে অ্যাটাক করো, ভারতবর্ষের ওপর আমাদের অপশক্তি প্রয়োগ করো, ঠিক সেরকম বাংলাদেশের পরিস্থিতিও সেরকম হতে যাচ্ছে। সুতরাং একদম প্রথম দিন থেকে এটার ওপর নজর রেখে অনেক হয়েছে, এখন কিন্তু ভারতকে একটু শক্ত মনোভাব নিয়ে এটাকে বন্ধ করতে হবে। পার্লামেন্টে প্রধানমন্ত্রী হোক, আমাদের বৈদেশিক পররাষ্ট্রমন্ত্রী হোক, ওনাদের কিন্তু পার্লামেন্ট বলুন বা ইন্ডিয়ান নাগরিকের সামনে বা প্রেসের সামনে এসে একটা শক্ত হাতে শক্ত ডিসিশন নিয়ে আমাদের কাজ করতে হবে। নালে কিন্তু সেই বাংলাদেশ পাকিস্তান আবার ছিনিয়ে নেবে, মৌলবাদীদের হাতে চলে যাবে। এবং বাংলাদেশের শুধু হিন্দু না, যারা শেখ হাসিনার সঙ্গে তাদের যেসব মানুষ এখন ওখানে আছে, তারাও কিন্তু আজকে চরম হত্যালীলা তারা হত্যা করে তাদেরকে
এক এক সময় এক এক রকম ডিসিশন নিচ্ছে। এইভাবে কোনো দেশ চলে না। আর এইভাবে যদি দেশ, শুনুন, বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতবর্ষের ওপর ডিপেন্ডেবল। আজকে যদি বর্ডার সিল করে দেয়, আজকে যদি ভারতবর্ষ আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, আজকে যদি পদ্মা, আজকে যদি এই গঙ্গার ব্যারেজের ওপরে যদি বাঁধ থেকে জল না দেয় বা জল দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশ তো শুকিয়ে যাবে। সুতরাং আমাদের কড়া পদক্ষেপ নিতেই হবে। সারা পৃথিবী জানে যে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে যদি আমরা কোনো শান্তিপূর্ণভাবে যদি কোনো কড়া পদক্ষেপ নিই, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো রাষ্ট্র ভারতবর্ষের এগেনস্টে কথা বলবে। কেন সবাই চাইছে যে বাংলাদেশের শান্তি লাগে, হিন্দু হোক মুসলমান হোক সবাই যেন প্রোটেকশনের মধ্যে থাকে। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করে সে যেই আসুক একটা যাতে গভর্নমেন্ট তৈরি হয়, এইভাবে হবে না। আর আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন আর আমেরিকার রাষ্ট্রপতি বলুন আর নোবেল প্রাইজ যারা দিচ্ছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব, ইমিডিয়েট যাতে এই ইউনিসেফের মতো মানুষের এই নোবেল শান্তি পুরস্কার যাতে রিটার্ন নিয়ে নেয়, এটা কিন্তু দেখতেই লাগবে। কেন একজন হত্যাকারী কোনো দিনও শান্তি পুরস্কার পেতে পারে না, নোবেলের মতো পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার। একজন হত্যাকারী, তারা দেশটাকে যেভাবে হত্যা করছে, যেভাবে আপনি দেখলেন যে একটা সুষ্ঠু নাগরিক সমাজ আজকে ইসকনের যে মহারাজকে যে অ্যারেস্ট করেছে, তার এগেনস্টে যেসব উকিল, এই কিছুদিন আগে দেখলেন 5-6 দিন আগে যখন ওনাকে অ্যারেস্ট করেছিল, একজন উকিলকে গুলি করে মেরেছিল, ঠিক সেই রকম আজকে ওনার জামিনের সময় যে উকিল যেতে গেছিল, সেই উকিলকে মেরে ধরে তাকে একদম আধা মৃতপ্রায় করে রেখে দিয়েছে। এই পরিস্থিতিতে কোনো উকিল ওখানে যেতে পারছে না বলে আজকে জামিনও 1 মাস পিছিয়ে দিল। এটা কোনোদিন একটা রাষ্ট্রে হতে পারে না, কোনোদিন একটা দেশে হতে পারে না। এটা এই ধরনের তো আমার মনে হয় আফগানিস্তানে যারা নাকি চালিয়েছিল আগে, যেরকম আফগানিস্তানে চলছিল, তারাও কিন্তু এরকমভাবে চালায়নি। কেন আমার জানা আসামে এখন একজন আছেন যিনি নাকি এখন আমার আসাম ইলেকট্রিসিটি জেনারেশনের এমডি, উনি কিন্তু ওই আফগানিস্তানের ওই সময় কিন্তু তালিবানের ওই পিরিয়ডে ওখানে ছিল। উনি আমাকে বলেছে, অভিজিৎ ভাবতে পারবে না যে তালিবানরা কিভাবে মানুষকে ভালোবাসে। আমি ওই সময় মানুষকে ছিলাম, ওরা কিন্তু জানে যে যারা এখানে এসছে, যারা কাজ করতে এসছে বা যারা আফগানিস্তানকে ভালোবেসে এখন এখানে পড়ে আছে, ওদেরকে কিন্তু প্রোটেকশন এবং ওদের হসপিটালিটি, সুপার হসপিটালিটি দিয়ে রেখে দিয়েছে। সেই মানবিকতাটা কিন্তু এখন নেই। ভারতবর্ষ থেকে কেউ ঘুরতে গেছে, তাকে পিটিয়ে মেরে দিচ্ছে। ভারতবর্ষ থেকে কোনো ছাত্র এখানে পড়তে গেছে, তাকে পাঠিয়ে দিচ্ছে। আজকে ভারতবর্ষের পতাকা, যেটা নাকি ইউনিভার্সিটিতে ভারতবর্ষের পতাকার উপর পা দিয়ে মুচড়ে ফেলে দিয়েছে, এর থেকে অপমান আর কিছু আছে? আজকে বাংলাদেশ ভারতবর্ষ ছাড়া স্বাধীন হতো, আজকে সেই জিনিসটা ভুলে গেলে চলবে না। আজকে এই সোনার বাংলাকে আবার যদি সুন্দরভাবে করতে লাগে, আমাদের ভারতবর্ষকেই এটা ভালো মতো ইনিশিয়েটিভ নিয়ে একদম পুরো ভেদাভেদ রাজনীতি ভুলে গিয়ে সব ধর্ম, সব ধর্মের মানুষ, সব রাজনীতির মানুষ এক হয়ে গিয়ে ইমিডিয়েট এটাকে বন্ধ করতে হবে। এই হিন্দুদের অত্যাচার আর সহ্য হচ্ছে না। আপনি দেখেছেন আজকে ইস্টবেঙ্গল ক্লাব, ওরাও প্রোটেস্ট করেছে, আজকে প্রত্যেকটা মানুষ প্রোটেস্ট করছে। সুতরাং এনাফ ইজ এনাফ। এটা যদি ইমিডিয়েট বন্ধ না করতে পারে, তাহলে কিন্তু গৃহযুদ্ধ তো লেগে গেছেই, এই গৃহযুদ্ধের চরম পরিস্থিতি শুরু হবে এবং এরপরে কিন্তু বাংলাদেশ মৌলবাদী এবং আইএসআইয়ের হাতে চলে যাবে। এইটা যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের দেশকে, আমাদের ভারতবর্ষকে
ক্যাপ্টেন হয়ে এটাকে ধরতে লাগবে। আমাদের প্রধানমন্ত্রী সেই পারদর্শিতা আছে আমি জানি। বাংলাদেশের যে আভ্যন্তরীণ অবস্থা এবং বাংলাদেশের যে হিন্দুরা বিপন্ন সেখানে সেই বিষয় নিয়ে ধৈর্যের বাঁধ ভারতে ভাঙছে। ভারতে দেখা যাচ্ছে সুতারকান্দি বর্ডারে চলে গেছে, সীমান্তে চলে যাচ্ছে লোকেরা। ইতিমধ্যে তার প্রতিবাদ হচ্ছে, ব্যাপক প্রতিবাদের সম্মুখে অসম সরকার বাংলাদেশের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্য যে ঘাট রয়েছিল সুতারকান্দি তা বন্ধ করতে বাধ্য হয়েছে। এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীও তেমনই কথা বলেছেন, যদি প্রয়োজন পড়ে তিনি তা বন্ধ করে দিবেন, ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করে দুই রাজ্যের মধ্যে, দুই দেশের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, সেই প্রস্তাবকেও অগ্রাহ্য করেছেন এবং ভারত সরকার যে অবস্থান গ্রহণ করবে তাকেও সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শেখ হাসিনা ফিরে আসার পর বাংলাদেশের যে আভ্যন্তরীণ অবস্থা এবং বিপন্ন সেখানে অর্থনীতি, বিপন্ন মানুষ, চড়া দামে বিক্রি হচ্ছে জিনিস, মানুষ অভুক্ত, তারই মধ্যে চলছে হিন্দু মন্দির, হিন্দুদের বাড়ি ঘর দখল করা, শ্মশান দখল করা, শ্মশানের উপর দিয়ে রাস্তা তৈরি, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা চলে যাচ্ছে একের পর এক। বাংলাদেশে নির্বিবাদে চলছে, সেখানে কিন্তু সেনা প্রশাসনের যে সরকার চলছে বলা হচ্ছে তা কিন্তু নিছক মানে একটা পুতুল সরকার। সেখানে ইউনিস সরকারও কিন্তু, ইউনিস যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তার যে শান্তির পুরস্কার যে তিনি পেয়েছেন তার ভিতরে যে কিছু দ্বন্দ্ব রয়েছে তার জন্য ক্রমশ প্রকাশ হচ্ছে। যিনি ব্যাংকের দায়িত্বে ছিলেন সরকারকে সে টাকাও ঘুরে দেননি, সুদ তো বাদ দেন, সেই পয়সা ঘুরে দেন, যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছিল। পরবর্তীতে তাকে সেই আন্তর্জাতিক আদালত থেকে তাকে ব্যাজ্যত বরি করা হয়। আবার দেখা যাচ্ছে এখন তার বিরুদ্ধে বাংলাদেশে এই ধরনের হিন্দু ম্যাসাকারের উপর তার বিরুদ্ধে আবারও মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং তার বিরুদ্ধে সেখানে মামলা দায়ের করা হয়েছে প্রায় 62 জনের বিরুদ্ধে। আমরা এখানে আমরা বলতে চাইবো, আমরা ধরুন পাকিস্তান হলে, আমরা শত্রুর দেশ পাকিস্তান আমরা জানি, আমরা সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করতে ভারত ভয় পায় না এবং ভারতবাসী একজোট যে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করো, যখন খুশি তখন করো, কারণ তারা সেনা পাঠাচ্ছে, তারা 26-11 করেছে। কিন্তু বাংলাদেশ আমাদের বন্ধুর দেশ, প্রাণের দেশ, সোনার বাংলা, আমাদের গর্বের বাংলা। আমাদের বিশ্বকবি তারই জাতীয় গান, জাতীয় সঙ্গীতও তিনি লিখেছেন। কাজী আমাদের একটা গর্বের জায়গা। সেই কাজী নজরুল ইসলাম একজন মুসলিম হয়ে তিনি হিন্দু বিবাহ করে তিনি সেই আমরা গান গিয়েছেন, একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। এত একটা আত্মিক সম্পর্ক আমাদের হিন্দু মুসলমানের। এখনও দেখা যাচ্ছে বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে ভাইফোঁটা, রাখি বন্ধনে কিন্তু এই মুসলিম ভাইদেরকে করে এবং মুসলিম ভাইরা দাওয়াত দেয় হিন্দুদেরকে, হিন্দুরাই যায় তাদের বাড়িতে। তো তার পরবর্তীতে যে এই সম্পর্কের যে একটা ফাটল দেখা যাচ্ছে সেটা নিয়ে কি বলবেন? দেখুন, শেখ হাসিনা যখন ছিলেন তখন কিন্তু বাংলাদেশে, আপনি একটু যদি খবর নেন আপনি দেখবেন যে বাংলাদেশে যেরকম মুসলমানরা ঈদ উৎসব পালন করতো, হিন্দু মুসলমান মিলে পালন করতো, ঠিক সেই রকম বাংলাদেশে যখন পুজো হতো, এই পুজো একটা দেখার মতো অনুষ্ঠান হতো। অনেকে কলকাতা থেকে বাংলাদেশে গিয়ে পুজো দেখতো এবং হিন্দু মুসলমান মিলে কলকাতার মতো কম্পিটিশন করে পুজো করতো, বড় বড় পুজো করতো। আমার নিজেও সচক্ষে দেখা। কিন্তু শেখ হাসিনার একটা ভুলের কারণে, এবং এই ভুলটা যখন হয় তখনও কিন্তু ভারতবর্ষকে সজাগ করতে লাগছিল। দেখুন, একটা ফুটবল মাঠে যখন নাকি ফুটবল খেলা হয়, সাপোজ ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হচ্ছে, যদি ওখানে বিরোধী না থাকে তাহলে ওই ফুটবল খেলাটা হবে? তো আজকে যে 10 বছর 15 বছর ধরে বিরোধী শূন্য করে ইলেকশন করিয়ে যে একটা সরকার করেছিল, হ্যাঁ অনেকভাবে উন্নতি করেছিল, বাংলাদেশের ইকোনমি ইন্ডিয়ার থেকেও ডেভেলপ হয়ে গেছিল, কিন্তু একটা যে গভর্নমেন্ট হতে গেলে একটা ইলেকশনের মাধ্যমে যেভাবে করে সেইভাবে করেনি, তার ফল ভোগ করছে। কিন্তু কারোর ভুলের জন্যে যদি হিন্দু মুসলমান ভাইরা যদি তার ফল ভোগ করে, এটা তো সম্ভব নয়। আর আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি একটা রাষ্ট্রই পারে এই পরিস্থিতিকে সামলে শান্তিপূর্ণ একটা ভাবধারায় নিয়ে আসতে, সেটা হচ্ছে ভারতবর্ষ। আর ভারতবর্ষকে আনতে গেলে কোনো দিনও কোনো স্টেটের মুখ্যমন্ত্রী সে যেই হোক সে পারবে না।
এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ম্যাটার। প্রত্যেকটা বর্ডার কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এবং প্রত্যেকটা যখন নাকি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্কে পতন হয় বা ভালো সম্পর্ক হয়, বা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যদি শান্তিপূর্ণ কিছু হয় বা কোনো রকম যদি অ্যাটাকিং কিছু করতে লাগে, এটা কেন্দ্রীয় সরকারের ম্যাটার। তো কেন্দ্রীয় সরকারের এটা মানতেই লাগবে যে আমাদের ইন্টেলিজেন্সের কাছে ঠিকমতো হয়তো রিপোর্ট পৌঁছাচ্ছে না, বা তারা হয়তো ঠিকমতো রিপোর্ট দিতে পারছে না। আমি এখনও আশাবাদী যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ম্যাটারটাকে সুন্দরভাবে নিয়ে গিয়ে একটা শান্তিপূর্ণভাবে, যাতে হিন্দু বাঙালি ভাইরা যারা নাকি এক সময় ভারতীয় ছিল, ওদেরকে জোর করে আজকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিয়েছিল, ঠিক সেই রকম তাদেরকে যেরকম রক্ষা করার দায়িত্ব ভারতবর্ষের। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতায় আপনি দেখবেন যে সেনাবাহিনীর টপ র্যাঙ্ক থেকে আর সেই স্বাধীনতা যুদ্ধ সব কিছুর মধ্যে কিন্তু এই হিন্দু বাঙালিরাই ছিল। এর জন্যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলুন, আর বাংলাদেশের পতাকার কালার বলুন, আর বাংলাদেশের ফ্ল্যাগ বলুন, সব কিন্তু এই হিন্দু বাঙালিদের হাতেই তৈরি। সুতরাং এই জিনিসটা ভুলে গেলে হবে না। আমাদেরকে সারা পৃথিবীর যারা নাকি কন্ট্রোল করছে, বা আমাদের যে ইউএনআই বা আমাদের যে রাষ্ট্রীয় সংঘ, যারা শান্তি রাষ্ট্রীয় জাতিসংঘ, তাদেরকে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে হবে না। আজকের যে ঘটনা, আজকে ইসকন যেটা নাকি সারা পৃথিবীতে ইসকনের শাখা পোশাকে আছে, যেখানে নাকি ফোর্টের মালিক আমেরিকান হওয়ার পরেও সেও কিন্তু ইসকনের ভক্ত, এবং ইসকনের কারণে তার 90% পয়সা ডোনেট করে। সুতরাং ইসকনের সন্ন্যাসীকে যখন এইভাবে জেলবন্দি করে রেখেছে এবং এইভাবে দমননীতি করছে, এটা কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান, উনি ইসকনের হোক বা না হোক, কিন্তু একজন সন্ন্যাসীকে জেলবন্দি করা হয়েছে যিনি রাষ্ট্রের পরিবর্তন চাইছিলেন, সম অধিকার চাইছিলেন। তিনি সে অঞ্চলে জন্মগ্রহণ করা, তিনি যদি তার জাতির, তার দেশের মঙ্গলের জন্য যদি সবার জন্য শান্তি চান, শান্তি সহাবস্থান চান, সহ উন্নয়ন চান, সম উন্নয়ন চান, তা তো কোনো মানে দেশ বিরোধী কাজ নয়। তাতে দেশ বিরোধী, দেশদ্রোহী মামলা তার বিরুদ্ধে আনা হয়েছে। অথচ ভারত স্বাধীন বাংলাদেশের সংবিধান কখনো জোর জবরদস্তি করে এই ধরনের ক্ষমতা দখলের কোনো ধরনের এখতিয়ার রাখে না। কার্যত সম্পূর্ণ অবৈধ এই সরকার। ইউনিস সরকার দেখিয়ে দিক সংবিধানের কোন পাতায় লেখা আছে বাংলাদেশে যে এইভাবে ক্ষমতা দখল করা যায়। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তার তলে প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন, তার দেশ পরিচালনা করার সুষম ব্যবস্থা রয়েছে, সেখানে কোথাও জোর জবরদস্তি। আর তার মধ্যে সংবিধানের প্রথমে লেখা আছে স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেই স্পিরিট নিয়ে এগিয়ে যাবে এই স্বাধীন বাংলা, তার স্পিরিটকে বহন করবে। কিন্তু তারা কি করেছে? তারা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মুজিবের মূর্তি ভেঙেছে, মুজিবের বাড়ি ভেঙেছে, মুজিবের মেয়ের বস্ত্র নিয়ে এবং ইনার গার্মেন্টস নিয়ে তারা প্রদর্শন করেছে। এটা একটা বিভৎস, কুরুচিকর, মানে অযৌক্তিক কাণ্ড হচ্ছে। তা দেখে তো ভারত কেন, সারা বিশ্ব চুপ থাকা উচিত না? এই ধরনের একটা অমানবিক, পৈশাচিক, মানে পৈশাচিক একটা সরকার তৈরি হতে পারে নাকি? যা স্বাধীন দেশের কথা বলতে, তারা বলছে দ্বিতীয়বার স্বাধীন করেছে। তাহলে দ্বিতীয়বার যদি স্বাধীন করেছো, তাহলে তোমার কে তোমার নায়ক? এই ইউনিসটা একটা মানে মানে পুঁজিপতির দালালি করা লোকটা, সে কি হতে পারে? বলুন দেখি, সে কি হতে পারে দেশের একটা প্রধান? তাকে, এই ধরনের লোককে, যিনি দেশ প্রেম করেছিলেন, যিনি নারীর স্বাধীনতার কথা বলেছিলেন, তসলিমা নাসরিন আছে কোথায়? তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন, নির্বাসিতা। কেন তাকে ফিরে নিল না ইউনিস? যদি সে দেশের জন্য করে, দেশের জন্য করছে। দেখুন, আপনার কি মনে হয় যে এই গভর্নমেন্টে আপনার দেশের জন্য কোনো কাজ করছে? এটা সম্পূর্ণভাবে একটা মৌলবাদী শক্তি এবং আইএসআই মিলে এই দেশটাকে ধ্বংস করছে। দেশের জন্য কিন্তু ইউনিস কাজ করছে না। আর যদি মুজিবের মূর্তি ভেঙেছে বা মুজিবের ফ্যামিলির ওপর অ্যাটাক করেছে, বাংলাদেশের যে মুদ্রা, বাংলাদেশের যে টাকাটা,
তার মধ্যে কার কার ফটো? সেই ফটোটাকে কি শেষ করতে পারবে? টাকাটাকে কি ছিঁড়ে ফেলে দিতে পারবে? সেটা তো পারবে না। তো সেটা বোঝা উচিত। একজন শান্তির জন্য নোবেল প্রাইজ পাওয়া মানুষ যখন নাকি মেরুদণ্ডহীন হয়ে নিজের স্বার্থের হয়ে কাজ করে এবং এই মৌলবাদী এবং আইএসআইকে যখন তাদের মদতে একটা গভর্নমেন্ট চালায়, তাহলে তার সরকার চালানোর কোনো যোগ্যতা নেই। এরকম পরিস্থিতি হলে আমি মনে করি যে ভারতবর্ষকে সামনে এসে, ঠিক আছে, তোমাদের যে সকল হিন্দু রাষ্ট্রের মতো জায়গা আছে, বর্ডার আছে, যেখানে নাকি হিন্দু বাঙালিরা আছে, তাদেরকে নিয়ে আবার আরেকটা ভারতবর্ষকে এগিয়ে এসে ও বাংলাদেশ থেকে ভাগ করে, যেরকম চট্টগ্রাম হোক বা যে সকল জায়গায় হিন্দু মেজরিটি আছে, আমি মনে করি যে ওই সকল জায়গাকে আবার ভারতবর্ষ দখল করে নেওয়া উচিত। এটা চট্টগ্রাম তো চাইছিল ভারতের সঙ্গে আসার জন্য, এই তো আমাদের জওহরলাল নেহেরু দেয়নি, তার জন্য তারা একটা প্রতারণা দিবস করে চট্টগ্রামে লোকেরা এখনো স্বাধীনতার পর থেকেও এখনো তারা স্বাধীন মানে এসে 17 আগস্ট হবে বোধ করি, তারা ওই দিনটা প্রতারণা দিবস হিসেবে পালন করে, কারণ ভারতের সঙ্গে তারা যুক্ত হতে চেয়েছিল, ভারতে যুক্ত হতে পারেনি। আর চট্টগ্রামে আপনার সেখানে রাভা, সেখানে বড়ো, সেখানে গারো, লুসাই, মার, বহু জনগোষ্ঠীর লোকরা রয়েছে এবং হিন্দু প্রধান সেই চট্টগ্রাম এবং ভারতবর্ষের আপনার আমাদের অসমের প্রায় 4,692 বর্গ কিলোমিটার এরিয়া, যেটা আমাদের করিমগঞ্জ বর্ডারে, সেই এরিয়াটা কিন্তু বাংলাদেশে ঢুকে আছে। যেহেতু আমাদের দুর্বল অসম সরকার এবং দুর্বল ভারত সরকারের অবস্থান স্পষ্ট না হওয়াতে আনক্লেমড হয়েছে। রেড ক্লিফের যে ম্যাপ ছিল, সেই ম্যাপকে ওরা ভুল বুঝিয়ে তার পর্যবেক্ষণ না করে আজকেও কিন্তু সেই জায়গাটা ঢুকে আছে। এখন আপনি যে কথাটা বলছিলেন বাংলাদেশের কিছু অংশকে ভারতে অন্তর্ভুক্ত করার, ইতিমধ্যে একটা স্বাধীন সার্বভৌম বঙ্গভূমি তৈরির কিন্তু রূপরেখা বা আপনার সামাজিক মাধ্যমে চলছে। এই বিষয়টা কি কেমন, কি কি কতদূর কি সম্ভব হতে পারে? কি দেখুন, সব কিছুর একটা লিমিট আছে। আজকে অত্যাচারিত হিন্দুরা বা যারা নাকি মুসলমানরা, যারা ভারতবর্ষকে ভালোবাসে, তারা সব সময় যখন অ্যাটাকিং হচ্ছে, আমি তো মনে করি যদি ভারতবর্ষে এরকম কোনো ডিসিশন নেয় যে আমরা কিছু কিছু জায়গা আবার ভারতবর্ষে অন্তর্ভুক্ত করব, আমি মনে করি আপনাকে লিখে দিচ্ছি যে 100% হিন্দু বাঙালিরা যদি সাপোর্ট করে, 100% মুসলমান সম্প্রদায়ও, যারা নাকি ভারতবর্ষকে ভালোবাসে, যারা নাকি শান্তিকে ভালোবাসে, যারা নাকি সুষ্ঠু একটা দেশকে ভালোবাসে, তারাও সাপোর্ট করে দেবে। সুতরাং এগুলো তো একটা কথার কথা, এটা তো সম্ভবপর নয়। এটা করতে গেলে অনেক কিছু মেনে চলতে হবে। কিন্তু একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এনাফ ইজ এনাফ। এখন যদি এই জিনিসটা বন্ধ না হয় আর তার জন্য যদি ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ হিসাবে ইনিশিয়েটিভ না নেয়, আজকে যদি ভারতবর্ষ শান্তি সেনা না পাঠায় বাংলাদেশে, তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ কোনো দিনও ক্ষমা করবে না এই ঘটনার জন্যে। এর জন্যে আমাদের সমস্ত রাজনীতি ভুলে গিয়ে, সমস্ত ভারতবর্ষ হচ্ছে সব ধর্মকে নিয়ে চলা, সেই ধরনের সুষ্ঠু একটা রাজনীতি বা সুষ্ঠু ধর্মাবলম্বী সমস্ত মানুষকে নিয়ে যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে, এবং ইউনিস যদি না পারে তাহলে যাতে একটা সুষ্ঠু বাংলাদেশে ইলেকশন করে একটা গভর্নমেন্ট স্থাপন করা, তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আমি মনে করি ভারতবর্ষকেই নিতে হবে। কারণ ভারতবর্ষ যদি মনে করে যে আমি বাংলাদেশকে একদিনে বন্ধ করে দেবো, 24 ঘন্টা টাইম লাগবে না, ভারতবর্ষে শুধু সেনাবাহিনী ছাড়ুন, ভারতবর্ষের যা ক্যাপাসিটি আছে, ভারতবর্ষ পুরো বাংলাদেশকে ঘিরে আছে, আমাদের ওপর সব কিছুতে বাংলাদেশ ডিপেন্ডেবল। আমরা যদি মনে করি, ভারতবর্ষ যদি মনে করে যে আমি 24 ঘন্টার মধ্যে আবার শান্তি ফিরিয়ে আনবো, তাহলে নিশ্চয়ই পারবে। এবং এর জন্যে সম্পূর্ণভাবে ভারতবর্ষকেই দায়িত্ব নিতে হবে।
মানে আপনি বলতে চান ছাড় দিয়েছি বলে মার দেব না, তাও হতে পারে না। না। ছাড় দিয়েছি তো মারও দিতে পারি। নিশ্চয়ই, শুধু মান না, আজকে ভারতবর্ষর উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেবল। আজকে যদি আমরা আমদানি রপ্তানি বন্ধ করে দিই, বাংলাদেশ কলাপস হয়ে যাবে। আজকে বাংলাদেশে 1 কিলো পেঁয়াজের মূল্য 500 টাকা, ওটা হয়ে যাবে 2000 টাকা। আজকে যদি ভারতবর্ষের জল বন্ধ করে দেয়, বাংলাদেশ শুকিয়ে যাবে, বাংলাদেশে কোনো চাষবাস হবে না। আজকে যদি ভারতবর্ষের সেনারা, শান্তি সেনা যদি বাংলাদেশে পৌঁছে যায়, তাহলে এই ইউনিস কেন, যে কোনো মৌলবাদী শক্তি বা এই যারা আইএসআইয়ের মদত নিয়ে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে, সেটা বন্ধ হয়ে যাবে। আজকে বাংলাদেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে দিয়েছে। তারা ভাবছে, ইউনিস ভাবছে যে মৌলবাদী এবং আইএসআইরা যত উঠবে, আমি ততদিন আমার প্রধানমন্ত্রিত্ব ধরে থাকব। আমাদের বলতে লজ্জা করছে যে একজন শান্তির নোবেল পুরস্কার বিজয়ী আজকে এই ধরনের আচরণ করছে। এর জন্যে সারা পৃথিবী এবং নোবেল পুরস্কার যারা দেন তাদের কাছে আবার আমি বলছি, সেই সুইডিশ একাডেমিকে আপনি পুনরায় সেটা পুনর্নিরীক্ষণ করার জন্য ইউনিস সরকারের যে নোবেল পুরস্কার, তার আবেদন জানাচ্ছেন অভিজিৎ মজুমদার। শুধু আবেদন না, এটার টাইম ইজ ওভার। এখন ইমিডিয়েট তার নোবেল প্রাইজ ছিনিয়ে নিতে লাগে, তবেই গিয়ে যদি কিছুটা হলেও ইউনিস বুঝতে পারে যে আমি যে আজকে যে ভুলটা করেছে, এই ভুলের কোনো ক্ষমা হবে না। সারা পৃথিবী কেন, সে যতদিন বাঁচবে বা মৃত্যুর পরেও এই ভুলের প্রায়শ্চিত্ত তাকে করে যেতেই হবে, তাকে সারা জীবন যেতে হবে। সুতরাং এরকম একটা ব্যক্তিত্ব, এরকম একটা মানুষ আজকে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে, এটা কেউ মেনে দিতে পারবে না। আমার কথা বাদ দিন, সারা পৃথিবীতে যদি আপনারা সমীক্ষা করেন, দেখবেন 100-র মধ্যে 99 জন মানুষই বলবে যে ইউনিসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়া হোক। আমরা বাংলাদেশের অরাজক পরিস্থিতির কথা বলছি। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিজিৎ মজুমদার। আমরা যে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি, যিনি শেখ হাসিনার উপর হামলা করেছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সেখানে আরেকটা বড় বিষয় কিন্তু আমাদের লুকিয়ে আছে। সেখানে ছিল প্রধান অভিযুক্ত আমাদের আলফার সর্বাধিনায়ক পরেশ বড়ুয়া, কিন্তু এই মামলায় জড়িত ছিলেন। সেই বিষয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, তাতে জেবিএম, বাংলাদেশের হুজি টুজি আরম্ভ করে যত ধরনের উগ্রপন্থী অসমে ঘাঁটি গেড়েছিল, মাদ্রাসা ভাঙার পর তাদেরকে ধরা পড়েছে এবং আরও এনআইএ চলছে, এনআইএর তদন্ত চলছে সারা ভারতবর্ষ জুড়ে তাদের বিরুদ্ধে। এবং বাংলাদেশেও আমরা দেখেছি, পশ্চিমবঙ্গেও দেখেছি তাদের ঘাঁটি। এই যে আইএসআইয়ের যে একটা বৃহত্তর ইসলামিক স্টেটের যে একটা এজেন্ডা আজকে বহু বছর থেকে তারা নিয়ে চলছে, আজকে মনে হচ্ছে যে সেই এজেন্ডা যেন পূর্ণর দিকে। এবং আমাদের আসামে কতটা শঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গে কতটা শঙ্কা এই মৌলবাদীর তরফ থেকে আমাদের শান্তি বিঘ্নিত হতে পারে। এবং যেখানে মদতকারী আমাদের ঘরের ছেলে আজকে পরেশ বড়ুয়া, যিনি অশান্তিকে জীবনের মূল করে নিয়ে গেছেন, সেই সন্ত্রাসবাদী সংগঠনে যোগদান করেছেন, আইএসআই আল কায়দার মতো সংগঠন থেকে তার ট্রেনিং, যার এত বড় আপনার অস্ত্রের ব্যবসা, সেই বিষয়টা একটু যদি আলোকপাত করেন। দেখুন, এটা তো সবাই জানে যে কত বড় একটা বিমানে করে কত অস্ত্র ওইখানে ওপর থেকে নিচে ফেলা হয়েছিল এবং সেটা চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছিল। এবং তারপরে যারা মূল অভিযুক্ত ছিল সেই সময়ে আজকে সবাই মুক্তি পেয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আজকে তারা যদি একটা ভুল করে, বর্তমান যে সরকার চালাচ্ছিল উনিও সেই ধরনের ভুল নীতি নিয়ে নেবে, তো এটা তো হতে পারে না। দেখুন, সবার থেকে বড় কথা হচ্ছে জনগণই হচ্ছে ভগবান বা আল্লাহ। জনগণই ভোটদান করে মানুষকে জেতায়। আজকে আমি যখন ঢাকা শহরে গেলাম, আমার কিন্তু বন্ধুবান্ধব যেরকম হাসিনার দলের বিভিন্ন মানুষ আছে, ঠিক সেরকম বিএনপির মানুষও আমার অনেকে বন্ধুবান্ধব আছে। আজকে একটা সুষ্ঠু গভর্নমেন্ট কোনোদিনও এরম করতে নেই যে তারপরে যে গভর্নমেন্টে আসবে তার হাত পা গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া, নির্বাচন করব না, নির্বাচনকে নিয়ে আমি নির্বাচন না করে দেশ স্বাধীন করব, এটা তো শেখ মুজিবও শেখায়নি। আজকে
শেখ হাসিনার নিশ্চয়ই দোষ ছিল যে আজকে 15 বছরের মধ্যে 10 বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন না করে সে একটা গভর্নমেন্ট চালিয়েছে। আর একটা কথা আমি বারবার বলছি যে ভারতবর্ষকে কিন্তু বাংলাদেশের যে কোনো ধরনের যদি ইমপ্রুভমেন্ট বলুন, আর বাংলাদেশের যদি আপনার হোম ডিপার্টমেন্ট বলুন, বা বাংলাদেশের যে কোনো ধরনের যদি উন্নতি করতে লাগে, ভারতবর্ষ ছাড়া তারা পারবে না। এই কারণে ভারতবর্ষ যেই দিকে বাংলাদেশকে পথ দেখাবে, বাংলাদেশ ওই ধরনেরই কাজ করবে। ভারতবর্ষই পারে এই শান্তি ফিরিয়ে আনতে, এবং এই যে ইউনিস গভর্নমেন্ট যেটা চলছে এটাকে ইমিডিয়েট বন্ধ করতে লাগে। এবং আমি মনে করি যে সবাই ভাবছে যে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প 20 তারিখের পরে যখন নাকি শাসনভার নেবে তখন অনেক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু জানুয়ারির 20 তারিখ অনেক লেট হয়ে যাবে। তার আগে কিন্তু বাংলাদেশের হিন্দু বলুন আর মুসলমান ভাইরা বলুন, তারা কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের একটা বিষয় যে ইতিমধ্যে অসম থেকেও আমাদের কিন্তু বিদেশি পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন, এখনও কিন্তু বাংলাদেশের বিষয় নিয়ে উনি কোনো প্রতিক্রিয়া দেননি। পবিত্র মার্গারিটা অসম থেকে তিনি নির্বাচিত সাংসদ। তার ছাড়াও ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী এবং আপনার আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে তাদের ফোনে বার্তা হয়েছে, এবং দুই দেশের মধ্যে বার্তা বিনিময় হয়েছে যে বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান যে হিন্দুদের আছে তা যেন ফিরিয়ে আনা হয়, সেখানে যদি ডেমোক্রেসি গণতন্ত্র যেন ফিরিয়ে আনা হয় তার জন্য যৌথভাবে তারা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, বা সেটা যেন হয় তারা কিন্তু কথা বলেছেন। কিন্তু ভারতের পক্ষে আপনি যা বলছেন, আজকে আমরা দেখেছি বিশ্ব হিন্দু পরিষদ তরফ থেকে এবং বজরং দলের তরফ থেকে হিন্দুত্ববাদী যে সংগঠনরা রয়েছে তারা কিন্তু এই কথা কিন্তু বলছেন যে ভারত সরকারের যে অবস্থান আরও দৃঢ় করা দরকার ছিল, আরও সুদৃঢ় করা দরকার ছিল, ভারত সরকারকে আরও শক্তিশালী কদম ওঠানো দরকার ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টির মিত্রজোট সরকার কিন্তু উঠাতে পারেনি। তো সেই বিষয়টা আমরা তার আগেও দেখেছি, যখন নেপাল যখন হিন্দু রাষ্ট্র থেকে এটা সেকুলার হয়ে যায় তখনও কিন্তু কিছু করতে পারেনি, বা শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়েও কিন্তু ভারত কিছু করতে পারেনি। কিন্তু আমরা যদি সেই মনে করি ইন্দিরা গান্ধীর আমলে ইন্টারনাল এক্সটর্শন হোক বা আপনার এক্সটার্নাল কিন্তু তিনি সমানভাবে লড়েছেন, কিন্তু সেটা হোক মিজোরাম কিংবা পাকিস্তান কিংবা আপনার এই পাঞ্জাব বা বাংলাদেশ। তো এই যে সরকারের যে একটা মনোবল, সেই মনোবলে খামতি কেন আপনি দেখতে পাচ্ছেন? কি সেখানে বাঙালি বিশ্ব হিন্দু পরিষদে নেই, বাঙালি বিজেপিতে নেই, আছে যারা নামকা বাস্তে আছে তাদের কোনো সুর নেই, সেখানে বাঙালি হিসাবে আছেন, কিন্তু উপরে পর্যায়ে বাঙালি যেমন প্রণব মুখার্জি ছিলেন কংগ্রেস দলে, সেই রকম না থাকাতে কি এই ধরনের অচল অবস্থাটা হয়েছে, বা তাদের ফিলিংসটা বা তাদের কথাবার্তাটা ওখানে প্রতিনিধিত্ব ঠিক মতো হচ্ছে না? দেখুন, আমি মনে করি যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, উনি থাকার পরে ওনার তো আপনি একটা জিনিস দেখেছেন যে কেউ কোনো অন্যায় করছে সঙ্গে সঙ্গে সেই অন্যায়কে বন্ধ করে দিতে হবে। তাতে যদি পুলিশকে আরও শক্তিশালী করে কিছু ডিসিশন নিতে লাগে, যদি কাউকে এনকাউন্টার করতে লাগে, সেটাও কিন্তু উনি সাপোর্ট করে। ঠিক সেরকম ওনারই সহকর্মী আজকে পবিত্র মার্গারিটা মহাশয় আজকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও কেন যে উনি একটা শব্দ বলছে না, আমার কিন্তু এটা বুঝতে হয়তো ভুল হচ্ছে। আমি বুঝতে পারছি না যে কেন উনি মুখ খুলছেন না। কেন আমি জানি পবিত্র মার্গারিটা মহাশয়ও, ওনার সঙ্গে আমি অনেক ডিবেটে গেছি, উনিও কিন্তু খুব রাজনীতিবিদ বলুন বা এডুকেশনের দিক দিয়ে বলুন বা পররাষ্ট্র নীতির দিক দিয়ে বলুন, উনি কিন্তু খুব ডাইনামিক লিডার। তারপরেও কেন চুপচাপ আছে আমি এটা বুঝতে পারছি না। আমি এমনি আজকে কোনো একজনকে বলছিলাম যে প্রধানমন্ত্রী কেন
চুপচাপ আছে। উনি কিন্তু আমাকে একটা কথা বললেন, প্রধানমন্ত্রী যখন চুপচাপ থাকে আপনি ভাববেন যে কিছু একটা অ্যাকশন হবে। আমিও আশা করছি যে কিছু একটা অ্যাকশন নিক, এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু অনেক দিন চলে গেছে। আজকে যদি প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এই বাইডেনের সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে পারে, এতদিন কি করছিল? আজকে এটা তো মোটামুটি প্রায় 20-25 দিন ধরে চলছে। তো প্রথম দিন থেকে কেন উনি এটার ওপর সক্রিয় ভূমিকা নিল না, বা ওনার দপ্তর আজকে ভারতবর্ষের যে পররাষ্ট্রমন্ত্রী উনি এত ডাইনামিক, এত ভারতবর্ষের পররাষ্ট্র নীতির উপরে এত কিছু করেছে, তারপরেও এই জায়গায় কিসের জন্য ফেল? আর যদি ফেল হয়ে থাকে সেটাকে স্বীকার করতে হবে। একটা মানুষ বা একটা রাজনীতিবিদ সব জায়গায় যে সাকসেস হবে সেটা না। আর আপনি এটা ঠিক কথা বলেছেন। আজকে ইন্দিরা গান্ধীকে দেখুন, সে চায়নার যুদ্ধ বলুন, আর বাংলাদেশ স্বাধীন বলুন, আর আপনি পাঞ্জাবের যে আকালিদের দমন করা বলুন, কোনোদিনও কম্প্রোমাইজ করেছে? আজকে দেশের জন্যে যদি কেউ প্রাণ দিয়েছে, তাহলে তো আজকে আমরা যতই গান্ধী ফ্যামিলিকে গালি দিই, যতই গান্ধী ফ্যামিলিকে আমরা বাজে কথা বলি, ভারতবর্ষের জন্যে যদি কেউ প্রাণ দিয়ে থাকে গান্ধী ফ্যামিলি তো দিয়েছে, সেটা তো ভুলে গেলে হবে না, সেই জায়গায় তো রাজনীতি করলে হবে না। সুতরাং সত্যের জয় থাকবেই। এই কারণে আমি বলছি যে এগিয়ে আসুক আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এগিয়ে আসুক ভারতবর্ষের জনতা, এগিয়ে আসুক প্রত্যেকটা নাগরিক, যাতে বাংলাদেশকে ইমিডিয়েট একটা শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করা। আর যদি এটা না করতে পারে তার জন্যে কিন্তু আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব। কেন বাংলাদেশে যদি পাকিস্তানের আইএসআইআর মৌলবাদী শক্তি যদি বাংলাদেশকে পরিচালনা করে, তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারতবর্ষ, অন্য দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। এটা মনে রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশকে আমরা যেরকম স্বাধীন করেছিলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেরকম ভারতবর্ষের মেন আমরা চেয়েছিলাম যে পাকিস্তানকে যদি দমন করতে লাগে তাহলে বাংলাদেশ হতে লাগবে, ঠিক সেরকম এটা কিন্তু আবার রিপিট করছি যে বাংলাদেশ কিন্তু কন্ট্রোলের বাইরে যদি চলে যায় তাহলে পাকিস্তানি হাসিটা হাসবে, আর তার জন্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারতবর্ষ। এটা কিন্তু আমি আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন, পররাষ্ট্রমন্ত্রী বলুন, ভারতবর্ষের নাগরিক বলুন, সবাইকে কিন্তু অনুরোধ করছি, এনাফ ইজ এনাফ। এখন কিন্তু শক্ত হাতে দমন করা ছাড়া কোনো উপায় নেই। মণিপুরের শান্তি অবস্থা যিনি ফিরিয়ে আনতে পারেন না সেই প্রধানমন্ত্রী, আশা করা হচ্ছে সেই প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করবেন, তা সময় বলবে। কিন্তু আমরা বলবো যে বাংলাদেশের হিন্দু বাঙালিদের জন্য কোনো নয়া অবতারের প্রয়োজন নেই, তাদেরকেই প্রতিরোধ করতে হবে এবং মানবাধিকারের লড়াই এবং তাদের জীবন বাঁচার লড়াই কিন্তু তাদেরকে নির্ধারণ করতে হবে, এবং তারাই একমাত্র শক্তিধর হিসেবে তারাই এগিয়ে যেতে হবে। প্রয়োজনে রাষ্ট্রসংঘে যাবে, জাতিসংঘে যাবে, নিজের লড়াই কিন্তু নিজেদের করতে হবে। আশা করা যেতে পারে ভারত থেকে হয়তো বন্ধুত্বের হাত ভারত বাড়িয়ে দিতে পারে, কিন্তু তা ভবিষ্যতে কথা বলবে। আমরা কণ্ঠস্বরে অভিজিৎ মজুমদারকে পেয়ে আপ্লুত হয়েছি। ধন্যবাদ অভিজিৎ মজুমদারকে। আমরা কণ্ঠস্বরে এই অনুষ্ঠান আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।